বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো জয়েন্টে ইনফেকশন। জয়েন্টে ইনফেকশনের আদ্যপান্ত আজকে আমরা জানার চেষ্টা করব। আসলে জয়েন্ট ইনফেকশন হলে কি হয়, কোন কোন জয়েন্ট আক্রান্ত হয়, কাদের বেশি হয়, কি কারণে হয়, আর এটার চিকিৎসা পদ্ধতিটাই কি, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা শুরুতেই জেনে নেই আসলে জয়েন্টের ইনফেকশনটা কিভাবে হয়। জয়েন্টের ইনফেকশনটা আপনার হতে পারে ডিরেক্ট কোনো ইনজুরি দিয়ে, অর্থাৎ আপনি যে কোনো জয়েন্টে কোনো আঘাত পেলেন সেখান থেকে হতে পারে, অথবা অপারেশন পরবর্তীতে হতে পারে, অথবা আপনার অ্যাডজেসেন্ট কোনো অর্গান মানে হাড়ে ইনফেকশন ছিল সেখান থেকে হতে পারে, অথবা দূরবর্তী ইনফেকশন বলে যে ব্লাডে কোনো ইনফেকশন ছিল সেটা জয়েন্টে গিয়ে সেটেল হতে পারে। এখন জেনে নেই এর সাথে আর কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কি, মানে কারো একটু বেশি হতে পারে বা কারো কম হতে পারে এমন কিছু। সাধারণত জয়েন্ট ইনফেকশন তাদেরই একটু বেশি হয় যাদের হয়তো প্রি এক্সিস্টিং কোনো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে, এইডস থাকতে পারে, অথবা কারো ইমিউনোসাপ্রেশন হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, কেউ ড্রাগ এবিউজার হতে পারে, অথবা প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে। এইরকম থাকলে তাদের জয়েন্ট ইনফেকশন হওয়ার চান্সটা একটু বেশি। আমরা এখন জেনে নেই আসলে একটা জয়েন্ট ইনফেকশন হলে আসলে জয়েন্টের ভিতরে কি হয়। ধরুন এটা আমার একটা হাঁটুর মডেল, তো হাঁটুতে আমরা দেখতে পাচ্ছি বোনস আছে দুই পাশে, এবং এইটা আসলে হাঁটুর জয়েন্ট, যেটা জয়েন্ট ক্যাভিটি, কার্টিলেজ থাকে, ভিতরে সাইনোভিয়াল মেমব্রেন থাকে। আসলে জয়েন্ট ইনফেকশনে যেটা হয়, যখন একটা জয়েন্ট ইনফেক্টেড হয়ে যায় তখন জয়েন্ট ইনফেকশনের অর্গানিজমগুলো প্রথমে সাইনোভিয়াল মেমব্রেনে এসে সেটেল ডাউন হয়, মানে এইখানে সে বাসা বাঁধে। তারপর এখান থেকে একিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, এক্সুডেট রিলিজ হয়, এবং আলটিমেটলি সেটা পুঁজে রূপান্তরিত হয়। একটা জয়েন্ট ইনফেকশন হলে আসলে আমরা রোগীটার বুঝবো কিভাবে, তার মানে তার ক্লিনিক্যাল ফিচারটা কিরকম হয়। এটা বয়স ভেদে এক এক রকম হতে পারে। যেমন যদি সে ইনফ্যান্ট হয়, একেবারে শিশু হয়, তাহলে প্রথমেই হয়তো সে রিলাক্টেন্ট টু ফুড, আমরা বলি সে খেতে চাবে না, ইরিটেবল হবে মানে বিরক্ত করবে, কান্নাকাটি করবে, এফেক্টেড জয়েন্ট লিম্বটা সে নাড়বে না। এইরকম দেখলে আমাদের সন্দেহ করতে হবে যে হ্যাঁ জয়েন্টে ইনফেকশন হতে পারে। যদি সে চাইল্ড হয় তাহলে আমরা তার এফেক্টেড জয়েন্টটা সে নাড়তে চাবে না, পা যদি পায়ে হয় তাহলে সে হাঁটবে না, হাতে হলে হাতটা নাড়বে না। এটাকে বলে সিউডো প্যারালাইসিস, মানে প্যারালাইসিসের মতো সে আচরণ করবে, সে ওই হাতটা বা পাটা নাড়বে না। এবং জয়েন্টটা আমরা দেখতে পারবো যে লাল হয়ে গেছে এবং ফুলে আছে। যদি বড়দের ক্ষেত্রে হয় একই রকম, যেই জয়েন্ট এফেক্টেড হবে সেটা হতে পারে হাঁটু, হতে পারে শোল্ডার, হতে পারে রিস্ট। আমরা দেখবো সেই জয়েন্টটা ইনফ্লামড মানে লাল হয়ে আছে, ফুলে আছে, এবং সাথে তার জ্বর থাকবে। তাহলে জেনে নেই এই জয়েন্ট ইনফেকশন বোঝার জন্য আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় কিনা বা কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগে কিনা। তো প্রথমত তো আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলাম যে এটা জয়েন্ট ইনফেকশন হতে পারে। তারপর আমরা সাপোর্টিং এভিডেন্স হিসেবে কিছু ব্লাড এক্সামিনেশন করি, কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি করতে পারি। করলে আমরা দেখবো যে তার ইএসআরটা রেজড, নিউট্রোফিল কাউন্টটা রেজড। তারপর আমরা সিআরপি করতে পারি, সেখানে সিআরপিটা রেজড পাবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা জয়েন্ট ফ্লুইড এসপিরেট করি এবং সেটা স্টাডি করি, ড্রাম স্টেন করি, কালচার সেন্সিটিভিটি করি। সেটা করলেও আমরা জয়েন্ট ইনফেকশনের এভিডেন্সটা দেখতে পারবো। এছাড়াও আমরা কিছু ইমেজিং করতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট হলো আলট্রাসোনোগ্রাম। এফেক্টেড জয়েন্টের যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি তাহলে সেখানে আমরা ইফিউশন দেখতে পারবো, মানে কালেকশনটা দেখতে পারবো। এছাড়া যদি আমরা এক্সরে করি তাহলে সফট টিস্যু সোয়েলিং দেখতে পারবো। ইভেন আমরা প্রয়োজনে এমআরআইও করতে পারি। এবার আসুন জেনে নেই যে একটা রোগীর যদি আমরা জয়েন্ট ইনফেকশন সাসপেক্ট করি সেটা কি অন্য কিছুও হতে পারে। হ্যাঁ, হতে পারে। এটা বোনসের ইনফেকশন হতে পারে, দ্যাট মিনস একিউট অস্টিওমাইলাইটিস হতে পারে। এছাড়া জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা ইরিটেবল জয়েন্টও হতে পারে। সর্বশেষ আমরা জেনে নেই আসলে একটা জয়েন্ট ইনফেকশন হলে কিভাবে আমরা এটার চিকিৎসা করব, কিভাবে এ থেকে মুক্তি পেতে পারবো। ট্রিটমেন্ট করার প্রথম শর্তই হলো দ্রুত জয়েন্ট থেকে ফ্লুইড এসপিরেট করা এবং এটা দ্রুত পরীক্ষা নিরীক্ষাতে পাঠিয়ে দেওয়া, কালচার সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে দেওয়া। বাট এটার জন্য দেরি করা যাবে না, আমাদের ইমিডিয়েট
ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। এটা রেজাল্টের আশায় বসে থাকা যাবে না, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যে জয়েন্টটা এফেক্টেড আন্ডার অ্যানেস্থেসিয়া, সেই জয়েন্টটাকে ড্রেনেজ করে দিতে হবে। বলা হয় ছোট্ট একটা ইনসিশন দিয়ে জয়েন্টটা, সে হাঁটুতে ইনফেকশন হলো, তাহলে আমরা হাঁটুর জয়েন্টটা ছোট্ট একটা ইনসিশন দিয়ে হাঁটুটাকে ওপেন করে দিলাম, সেখানে পাস যা ছিল সব বের করে দিলাম এবং একটা ড্রেন টিউব দিয়ে রাখলাম। 3 থেকে 4 দিন আমরা সেটা দিয়ে ইরিগেশন করব। ফিজিওলজিক্যাল ফ্লুইড আমরা সাধারণত নর্মাল স্যালাইন দিয়ে করি এবং আলটিমেটলি আস্তে আস্তে ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা অ্যান্টিবায়োটিক চুজ কি করব আসলে। বাচ্চাদের ক্ষেত্রে কমনলি আমরা 3rd জেনারেশন সেফালোস্পোরিন এবং ফ্লুক্লোক্সাসিলিন চুজ করি, বড়দের ক্ষেত্রেও তাই। আমরা 3rd জেনারেশন সেফালোস্পোরিন এবং ফ্লুক্লোক্সাসিলিন স্টার্ট করি এবং বলা হয় যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক আইডিয়ালি 7 দিন দেওয়া ভালো এবং তারপর থেকে আরো প্রায় 3 সপ্তাহ আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিব। এবং এইখানেই শুধু চিকিৎসা শেষ নয়, আমাদের এফেক্টেড লিম্বটাকে স্প্লিন্টেজ করে রাখতে হবে। তার রিল্যাক্স পজিশন বা অ্যানাটমিক্যাল পজিশন, যেইভাবে লিগামেন্টগুলো সবচেয়ে ল্যাক্স অবস্থায় থাকে সেই পজিশনে তাকে স্প্লিন্টেজ করে রাখতে হবে। এবং একই সাথে তাকে সাপোর্টিভ কেয়ার, জেনারেল কেয়ার দিতে হবে, বেশি বেশি করে ফ্লুইড দিতে হবে, তাকে অ্যানালজেসিক দিতে হবে, ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়ার ব্যাপারে তাকে এনকারেজ করতে হবে। তাহলে ইনফেকশনটা কন্ট্রোল হবে খুব দ্রুত। এবং পরবর্তীতে আফটার কেয়ার কি, ধরলাম আমরা ইনফেকশন কন্ট্রোল হলো, তার জয়েন্ট অনেকখানি নর্মাল হয়ে গেল, তারপর আমাদের রিচেক করতে হবে যে হ্যাঁ আসলে তার জয়েন্টটা এখন আগের মতো নর্মাল হলো কিনা, তার ফুলাটা কমলো কিনা, ব্যথাটা কমলো কিনা। যদি এরকম হয় তারপরে ধীরে ধীরে আমরা প্রিন্টেজটাকে খুলে দিব এবং তার জয়েন্টটাকে দ্রুত মুভমেন্ট করতে এনকারেজ করব। তা না হলে যেটা হয়, জয়েন্ট আসলে স্টিফ হয়ে যায়। এই জন্য আমরা যত দ্রুত পারি, যত দ্রুত সম্ভব এফেক্টেড জয়েন্টের রেঞ্জ অফ মোশন স্টার্ট করে দিব, মানে মুভমেন্টটা শুরু করে দিব। তো এতক্ষণ আমরা আসলে জয়েন্ট ইনফেকশনের আদ্যপান্ত জানার চেষ্টা করলাম, একেবারে ট্রিটমেন্ট সহ জানলাম। এখন বিষয়টা হলো, যদি চিকিৎসা না করি তাহলে কি হবে। যদি আমরা চিকিৎসা না করি তাহলে যেটা হয়, জয়েন্ট ইনফেকশন যদি পারসিস্ট করে, জয়েন্টটা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং ধীরে ধীরে বোনি অ্যানকাইলোসিস বলে, মানে জয়েন্ট এক হাড় আরেক হাতের সাথে লেগে যায় এবং গ্রাজুয়ালি জয়েন্টটা ডিফর্মিটি হয়ে যায়, মানে জয়েন্টটা নষ্ট হয়ে যায়। তো আমরা ন্যাচারালি দেখতে পারতেছি জিনিসটা আসলেই খুব ভয়ঙ্কর একটা জিনিস, বাট আতঙ্কের কিছু নাই। যদি আমরা সাবধান থাকি এবং সময় মতো চিকিৎসা নিতে পারি তাহলে এটা ভয়ের কিছু নাই। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আমাদেরকে SMS এর মাধ্যমে জানান, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব আপনাদের নতুন নতুন টপিকস, অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো সমস্যার ভালো একটা সমাধান, ভালো একটা পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।